তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি নুসরাত হক। আমি জাহিদ হোসেন। জানাবো বার্তাপক্ষের সর্বশেষ। আগুনে ধ্বংসস্তূপ, চকবাজারের স্বজন হারানোর আহাজারি, নিহত বেড়ে ৬৭, এখনো নিখোঁজ অনেকে। অনেক মরদেহই শনাক্ত করা যাচ্ছে না, পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা হবে ঢাকা মেডিকেলে। রাসায়নিকের কারণেই ছড়িয়েছে আগুন, ভয়াবহ দুর্ঘটনার পর গুদাম সরাতে কঠোর হচ্ছে সরকার। আগুনে আহতদের চিকিৎসা হবে সরকারি খরচে, হতাহত শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছে খবরের পরের অংশে। পুরান ঢাকার চকবাজারে আগুনে অন্তত ৬৭ জন মারা গেছেন। ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বিকেলে আগের সংখ্যা সংশোধন করে এ তথ্য জানান। পরে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারও এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন। তবে ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ প্রতিবেদনের পর নিহতের সঠিক সংখ্যা জানা যাবে বলেও জানান কমিশনার। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন শিশু। বিকেল ৫:৩০ পর্যন্ত ৩৭টি মরদেহ শনাক্ত করা হয়েছে। দগ্ধ অর্ধ শতাধিকের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত ২২টি মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের জন্য নিহতদের পরিবারকে ২০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানের শেষ ঘোষণা করে ফায়ার সার্ভিস। তবে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। তারা সিটি কর্পোরেশনের কর্মীদের সঙ্গে সমন্বয় করে আবর্জনার স্তূপ সরাতে কাজ করবে। আমরা এই পর্যন্ত ৬৭ জন লাশের আমরা খবর পেয়েছি এবং ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ এই পর্যন্ত ৩৭ জনের লাশ শনাক্ত করতে পেরেছে। কোনো বডির ব্যাপারে এখনো পর্যন্ত এই ফরেনসিক বিভাগ এগুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছে এবং এগুলো নিশ্চিত হওয়ার পরপরই আমরা এক্সাক্ট এটা কি ফুল বডি না কি অবস্থা, এক্সাক্ট অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। চকবাজারের এই মুহূর্তের অবস্থা জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, এখন চকবাজারের কি পরিস্থিতি দেখছেন, যারা স্বজন হারিয়েছেন তারা, এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোর কি অবস্থা যদি আমাদের জানাতেন। এই মুহূর্তে এই এলাকাটিতে এক ধরনের শুনশান নীরবতা চলছে। এই এলাকাটিতে বৈদ্যুতিক সংযোগ নেই, গ্যাসের সংযোগ নেই, পানির সংযোগ নেই। আশপাশের কয়েকটি এলাকা জুড়ে এরকম একটা অবস্থা, ধু অন্ধকার চারদিকে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ছোট একটি ইউনিট আছে এখানে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে যে ধ্বংসাবশেষ রয়েছে, ধ্বংসস্তূপ রয়েছে, সেটি সরানোর জন্য এরই মধ্যে বিভিন্ন রকমের সরঞ্জামাদি নিয়ে এসে মাঝারি আকারে সরঞ্জাম নিয়ে কাজ চলছে। কারণ আপনারা জানেন যে ভারী সরঞ্জামাদি ঢোকার মতো প্রশস্ত সড়ক বা রাস্তা নেই। সবগুলো ছোট ছোট সরু সরু গলি, সেই গলি দিয়ে ছোট ছোট সরঞ্জাম দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই গার্বেজগুলো বা এই স্তূপগুলো, রড, সিমেন্ট, ইটের যে স্তূপগুলো পড়ে আছে, রাস্তায় বন্ধ হয়ে আছে চারদিক থেকে, সেগুলো সরানোর কাজ চলছে এবং কাজগুলো বিকেল থেকে শুরু হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের সদস্যরাও আছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুই বাহিনীর দুই ইউনিটের সমন্বয় করে এই কাজগুলো চলছে। তো বলা যায় যে এখন যে এই 4টি যে ভবন রয়েছে, সেই 4টি ভবন থেকে সন্ধ্যার দিকে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখান থেকে ধোঁয়াগুলো নিভিয়ে ফেলে। এছাড়াও এই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এর আগেও বলেছি, এই স্থানীয় যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতে মাইকিং করে করে মসজিদ কমিটিগুলোর মাধ্যমে যদি কেউ নিহত, আহত এবং নিখোঁজ পরিবারের তালিকা এবং তাদের আত্মীয় স্বজনের তালিকা প্রণয়ন করার কাজ চলছে এবং সেই কাজগুলো সম্পন্ন করে তারপর তারা একটি তালিকা টানিয়ে দিবেন বা তালিকা অনুযায়ী সরকার সেইভাবে সেই পরিবারগুলোকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার কাজগুলো করবেন বলে এখানে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। সব কিছু মিলে বলা যায় যে
নিহত আহত মানুষদের পরিবারের আহাজারিতে এখনও এই পুরান ঢাকার যে জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জায়গাটি এখনও ভারী হয়ে উঠেছে। আশপাশে উৎসুক জনতাদেরকে পুলিশ এবং র্যাব নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে। শুধুমাত্র যারা এই সংশ্লিষ্ট কাজগুলোর সাথে সংযুক্ত রয়েছে তারাই আজকে এখন পর্যন্ত ভেতরে রয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভবনটি আর ব্যবহারের অনুপযোগী নয়, তবে বিস্ফোরক অধিদপ্তর এসে পরীক্ষা নিরীক্ষা করার পর তারা জানাবে যে ভবনটি কিভাবে তারা ভেঙে ফেলবেন বা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো পুরান ঢাকার চকবাজার থেকে সবশেষ। প্রায় 15 ঘন্টা ধরে পুড়েছে চকবাজারের চুরিহাটটা। গাড়ি, হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বিস্ফোরণ হয়েছে সড়কের ট্রান্সফরমার। ওয়াহেদ মেনশনের রাসায়নিক, প্লাস্টিক ও প্রসাধনী সামগ্রীর গুদাম থাকায় সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির। সকালে 2টি হেলিকপ্টার থেকে ছেটানো হয় পানি। বেলা 1টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন দক্ষিণ ঢাকার মেয়র। বুধবার রাত 10:30 প্রথমে চুরিহাট্টা মসজিদের সামনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। এর থেকে সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয় আমানিয়া ও রাজমহল হোটেলের সামনে থাকা গ্যাস সিলিন্ডারও। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে যানজটে রুদ্ধ সরু গলিতে। 10:38 খবর পেয়ে 11:15 সেখানে আসে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তবে এর আগেই আগুন ছড়িয়ে পড়ে ওয়াহেদ মেনশন, আরিফ মেনশন, জামাল কমিউনিটি সেন্টার সহ 5টি ভবনে। আমি তো সামনে যাওয়ার পরে মাইক্রো গাড়িটা বাস্ট হয়ে গেছে, মানে সিলিন্ডার গ্যাস এটা লাগে এই এসিতে লাগছে। এসি লাগার পরে বিদ্যুৎটা আছে না, বিদ্যুৎটা সরাই এই বিল্ডিংয়ে লাগছে। পরে তো ওখানে আর হোটেলের সামনে যে সিলিন্ডারগুলো ছিল, হোটেলের সিলিন্ডার ছিল 10টার মতন, এগুলো বাস্ট হওয়ার লগে হোটেলে ধরে গেছে। বিকট একটা শব্দ আসছে, পরে আমরা দৌড়ে যাওয়াতে এদিকে গাড়ির যতগুলো গাড়ি ছিল, গাড়ির এখানে জব কটা মানুষ ঝুলে গেছে দৌড়াদৌড়ি, এর মধ্যে পুরো বিল্ডিং আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করে রাত 11টার দিকে। একে একে যোগ দেয় 37টি ইউনিটের 200 সদস্য। রাত 1টা নাগাদ নিয়ন্ত্রণে আসে ওয়াহেদ মেনশন ছাড়া অন্য ভবনের আগুন। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ওয়াহেদ মেনশনের আগুনের তীব্রতা। সেখানে কেমিক্যাল, বডি স্প্রে ও প্লাস্টিক পণ্যের গুদাম থাকায় হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের। রাত 3টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর দেয় ফায়ার সার্ভিস। তবে কিছুক্ষণের মধ্যে আবারও বিস্ফোরণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। সকাল 7টার দিকে পানি নিয়ে আসে বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার। 8টার দিকে আগুন আয়ত্তে নিয়ে ওয়াহেদ মেনশনে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর 1:45টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানায় ফায়ার সার্ভিস। এরপর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন দক্ষিণ ঢাকার মেয়র। আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে এবং উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। 3টি টিম, আমি আবারও বলছি, 3টি টিম এখানে স্ট্যান্ড বাই থাকবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই পথচারী এবং শাটার বন্ধ করে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া ব্যক্তি। রাজমহল ও এর উল্টো দিকের হোটেলে যারা ছিলেন তারাও মারা গেছেন সেখানেই। ওয়াহেদ ম্যানশনের 3য় ও 4র্থ তলার বাসিন্দারা হতাহত হয়েছেন পুড়ে ও আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে। চুরিহাট্টা মোড় এখন ধ্বংসস্তূপ। সড়কে দাঁড়িয়ে থাকা 2টি পিকআপ ভ্যান, প্রাইভেট কার, অসংখ্য রিক্সা, ভ্যান, সাইকেল, মোটরবাইক, এমনকি ঠেলাগাড়িও পুড়ে কয়লা। একদিকে কংক্রিটের দেয়াল, অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের দানা, পারফিউমের ক্যান। আগুনের সময় চুরিহাট্টা মোড়ে ছিল তীব্র যানজট। এ কারণে সড়কেই পুড়ে মারা গেছেন অনেকে। প্রচুর জাম, মানে কোনোটা গাড়ি হিলে না, এমনও একটা অবস্থা। পরে আমি কোনো রকম কাইটে কুইটে বেরোলাম, কসাই দোকানের সামনে গেলাম, এর মধ্যে একটা শব্দ এলো ধিপ, মানে খুব দ্রুত আগুনটা ছড়ায় পড়লো, খুব দ্রুত, মানে অল্প সময়ের আগুনটা ছড়ায় পড়লো। সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই শাটার বন্ধ করে দেয় ওয়াহেদ ম্যানশনের নিচতলার রানা টেলিকম, উল্টো দিকের হাবিব টেইলার্স, হায়দার ফার্মেসি সহ আশপাশের সব দোকান। সে কারণেই আগুনের তীব্রতা বাড়ায় সেখানেই মৃত্যু হয় তাদের। রাজমহল ও উল্টো দিকের হোটেলে যারা ছিলেন তারাও মারা গেছেন সেখানেই। আগুন লাগা ভবনটির নিচতলার মার্কেটের করিডোরে একসঙ্গে পাওয়া গেছে 24টি মরদেহ। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা। ওয়াহেদ ম্যানশনের 2য় ও 3য় তলায় ছিল রাসায়নিকের গুদাম, খেলনার দোকান সহ নানা দাহ্য পদার্থের গুদাম। 3 তলার একাংশ ও 4র্থ তলায় ছিল বাসা।
আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে হতাহত হন বেশিরভাগ বাসিন্দা। ভবনটি এখন দেখে চেনারও উপায় নেই। অজ্ঞান হয়ে পড়েছিল, একজনে গাড়ি তুড়াইয়া ঢাকা মেডিকেল নিয়ে গেছে। সেখান থেকে আসি দেখি তো আমার রিক্সা তো কিছু নাই। আরফাসিয়াম তাই কিছু পাওয়া যাচ্ছে না। ওর এবং রোহান দুজন একসঙ্গে ছিল, টোটাল 6 জন। 4 জনে পাওয়া গেছে, 2 জনে পাওয়া যাচ্ছে না। 2 বাহাত্তর মারা গেছে। ওরা মর্গে একজনের সিরিয়াল 40, আরেকজনের সিরিয়াল 12। এই 2টা ফেজ আছে সুস্থভাবে, আর যত ফেজ আছে সব কয়লা হয়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সরু থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের। আগুন নিয়ন্ত্রণে দেরির কারণও এটি। যেখানে রাস্তার প্রবেশ পথ নেই, যেখানে আপনার গাড়ি আসতে পারে না, যেখানে আপনার কেমিক্যালের বিজনেস, যেখানে আনপ্ল্যান্ড সব জায়গায়, তো এরকম অবস্থা বিদ্যমান থাকলে পরে ভবিষ্যতে আরও জীবন দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। দগ্ধ আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল সহ আশপাশের হাসপাতাল ক্লিনিকে। স্বজনের খোঁজে তখন হাসপাতালে কান্নার রোল। ভোর থেকে হাসপাতালের মর্গে আসতে শুরু করে নিহতদের মরদেহ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার চকবাজারে আগুনে পোড়া বেশিরভাগ মরদেহ ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করার উপায় নেই বলে জানিয়েছে পুলিশ। আর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি 9 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুনে পুড়ে নিহতদের মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 37 জনকে শনাক্ত করতে পেরেছেন স্বজনরা। বাকি 30 জন পুড়ে অঙার হয়ে যাওয়ায় চেনার উপায় নেই। পুলিশ জানায় পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় অনেকের মরদেহই শনাক্ত করা যাচ্ছে না। এসব মরদেহের পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রত্যেকটা লাশের ডিএনএ টেস্ট করার জন্য ভবিষ্যৎ সুদূর অতীতে আমরা স্যাম্পল রেখে দিচ্ছি এবং আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে পরবর্তীতে এগুলো আরও বেশি বা অধিকতর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি আরেকটা বিষয় যে লাশগুলো আমরা শনাক্ত করতে পারি নাই, যেগুলো এখনও পর্যন্ত শনাক্ত হয় নাই, সেই লাশগুলোর ব্যাপারে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা পরবর্তীতে এই হস্তান্তর প্রক্রিয়াটা, শনাক্তকৃত লাশগুলোর হস্তান্তর প্রক্রিয়াটা শেষ হওয়ার সাথে সাথে সেই বিষয়ে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। প্রতিটি মরদেহের ডিএনএ সংরক্ষণ করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এগুলোর পরিচয় নিশ্চিত হতে শিগগিরই নিকটজনের ডিএনএ নমুনা মেলানো হবে। যারা মারা গিয়েছেন তারা অত্যন্ত ভয়ঙ্করভাবে পুড়ে গেছেন, তো সেই ক্ষেত্রে তাদের এখন ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট করা এবং তারপরে তাদের নিকটাত্মীয়দের সাথে ডিএনএ ম্যাচিং করতে হবে। ম্যাচিং করে যদি তাদের নিকটাত্মীয়দেরকে শনাক্ত করা যায়, সেক্ষেত্রে নিখোঁজ যারা বলছেন তাদের নিকটাত্মীয়দের মাধ্যমে পরবর্তীতে হয়তো তাদের মরদেহগুলো তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে। এদিকে আগুনে পোড়া 9 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাদের মধ্যে 3 জন রয়েছেন আইসিইউতে। যে 9 জন এখানে ভর্তি আছে তাদের মধ্যে এখন বর্তমানে 3 জন আইসিইউতে আছে, বাকিরা বাইরে। কিন্তু আমি একটা কথা স্পষ্ট বলি, এদের সবারই 50%, 60%, 30% বার্ন এবং সবারই কিন্তু শ্বাসনালী পড়ে গেছে, ইনহেলেশন বার্ন। অতএব কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী নূরে আলম, বিস্তারিত জানবো তার কাছে। নূরে আলম, মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদেরকে কি তথ্য দিয়েছে? দুপুর 2টার পর থেকে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। যে সকল মরদেহগুলো চিহ্নিত করতে পেরেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, সেগুলোই স্বজনদের হাতে তুলে দিচ্ছে তারা। এরই মধ্যে 41টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শনাক্ত করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। তার মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী 31 জনের মরদেহ এরই মধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে যে বাকি মরদেহগুলো যেগুলো শনাক্ত করা হয়েছে সেগুলো আজকের মধ্যেই তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। আর এত দেরি হচ্ছে কিনা, দেরি হচ্ছে কেন, সেই বিষয়টি আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছে যে তাদের আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগছে, এর জন্যই এতটা দেরি হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকে স্বজনরা এই ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে অপেক্ষা করছে তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে যাওয়ার জন্য। আর এই ঢাকা মেডিকেল কলেজের চারপাশ শোকের আবহে ঢেকে গেছে এবং পুরো শোক জড়িয়ে আছে
এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে, এবং সেখানে স্বজনরা বলছে যে তারা এই দূর দূরান্ত থেকে এসেছে তাদের প্রিয়জনের মরদেহ নিতে, এবং আমরা কথা বলেছিলাম এরকম কয়েকজনের সাথে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের একজন ছাত্র মারা গেছেন। তার মরদেহটি আসলে চেহারা দেখে চিহ্নিত করা সম্ভব হয়নি। তিনি একটি ফার্মেসিতে কাজ করতেন, সেই ফার্মেসিতে তিনি একমাত্র ওই মুহূর্তে ছিলেন, এবং ফার্মেসির শাটারটি বন্ধ করে দেন অগ্নিকাণ্ডের ঘটনা দেখে, এবং ওই দোকানের মধ্যেই আগুন লেগে তিনি পুড়ে মারা যান। এবং এই ঘটনার সূত্রপাত থেকেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং তার স্বজনরা তার লাশটি চিহ্নিত করে। যে 41টি লাশ এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে, তাদের প্রত্যেককেই এভাবে কোনো না কোনোভাবে শনাক্ত করেছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। মূলত সিলিন্ডার বিস্ফোরণে পরপরই চকবাজারে চুরিহাট্টার যে ভবনটি সেটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আজ সকাল পর্যন্ত কিন্তু আগুন জ্বলেছে। যে বিষয়টি বলা হচ্ছে যে ভবনটিতে এবং আশেপাশে যে ভবনগুলি ছিল সেগুলোতে রাসায়নিক দ্রব্যের মজুদের কারণে এত দ্রুত এবং এত ব্যাপক পর্যায়ে আগুন ছড়িয়ে গিয়েছে। রাসায়নিক তো এমনিতেই দাহ্য পদার্থ, ফলে যতক্ষণ পর্যন্ত রাসায়নিক জ্বলে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আসলে আগুন বা নিয়ন্ত্রণের জন্য পানির ব্যবহার করে কোনো ভালো ফল পাওয়া যায়নি, এবং রাসায়নিক এইসব এলাকায় থাকার কারণেই বা এইখানে আগুন রাসায়নিক যতক্ষণ পর্যন্ত নিজে জ্বলে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আগুন আসলে ছিলই। দেখে নিয়ে এই বিষয়টা প্রতিবেদন। চকবাজারের চুরিহাট্টা মূলত প্রসাধনী ও প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল বেচাকেনার কেন্দ্র। বুধবার রাত 10:30টার দিকে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। এসব ভবনে বিভিন্ন দোকানের পাশাপাশি ছিল রাসায়নিক, প্লাস্টিক ও প্রসাধন সামগ্রীর গুদাম। রাজধানীতে রয়েছে 1000-এর বেশি অবৈধ রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম। এর মধ্যে পুরান ঢাকাতেই আছে 850, আর এসব গুদাম তৈরি করেছে মরণ ফাঁদ। পারফিউম তৈরির রাসায়নিক ও সিলিন্ডার বিস্ফোরণের কারণেই চকবাজারে আগুনের ভয়াবহতা বেড়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। এ কারণে দীর্ঘ হয়েছে আগুন নেভানোর কাজ। বডি স্প্রের যে আইটেমগুলো আছে এগুলো থিনার জাতীয় থাকে, তারপরে অনেক পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র এখানে থাকে, লোশনের যে এগুলো সব অল আর কসমেটিক কেমিক্যাল আইটেম। প্রত্যেকটা ডিজাস্টার শুধু মানুষকে মারে না, এই ডিজাস্টার কিন্তু একটা ভালো লেসন দেয় এবং ওয়েক আপ কল দিয়েছে যে তোমরা সতর্ক হও, তা না হলে পরে ভবিষ্যতে এর চেয়ে বড় জিনিস আসতেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী পুরান ঢাকার গুদাম ও কারখানায় রয়েছে গ্লিসারিন, সোডিয়াম অ্যানহাইড্রোস, সোডিয়াম থায়োসালফেট, মিথাইল ইথাইল কাইটন, থিনার, আইসোপ্রোইলের মতো ভয়ঙ্কর দাহ্য রাসায়নিক। আগুনের সংস্পর্শে এগুলো ব্যাপক ক্ষমতার বিস্ফোরকে পরিণত হয়। পানি ছেটালেও কমে না ভয়াবহতা। এই ব্যবসায়ীগুলা ব্যবসা করছে, আমরা গিয়ে ফাইন করলাম, ওরা বন্ধ করে দিয়ে চলে গেল। কিছুদিন পরে ওরা আবার আস্তে আস্তে এসে বসে যাবে। চকবাজার, পুরান ঢাকা পুরো এলাকাটাকে হয় আবাসিক এলাকা ডিক্লেয়ার করতে হবে, অথবা নির্দিষ্ট কিছু গুডসের জন্য শুধু ব্যবসা করা যাবে, আর অন্য কোনো ব্যবসা করা যাবে না। ওদেরকে সহায় দিতে হবে। 9 বছর আগে নিমতলির ভয়াবহ দুর্ঘটনার পর পুরান ঢাকা থেকে 800 রাসায়নিক গুদাম ও কারখানা কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছিল সরকার। তবে সেটি রয়ে গেছে পরিকল্পনাতেই। যে ডিটেল এরিয়া প্ল্যান, সেই 2010 থেকে 2019 প্রায় 10 বছর ধরে আমরা পুরনো ঢাকা কেন কোনো ঢাকাতেই কোনো ধরনের পরিশীলিতকরণের কার্যক্রম দেখি নেই, এবং এই পুরো প্রক্রিয়াটা মনে হয় এটা একটি আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে আমাদের থেকে যাওয়া। জনবসতি থেকে রাসায়নিকের গুদাম সরানো না হলে এমন ট্র্যাজেডি বারবার ঘটার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকায় দাহ্য পদার্থ ও কেমিক্যাল কারখানা চান না স্থানীয়রা। জবাবে দক্ষিণ ঢাকার মেয়রের আশ্বাস, সেখানে আর কোনো রাসায়নিকের গুদাম থাকবে না। সড়ক ও সেতুমন্ত্রীও জানিয়েছেন চকবাজারে আগুন থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নিমতলির ট্র্যাজেডির পুনরাবৃত্তি যেন ঘটল চুরিহাট্টায়। আগুন নেভানোর পরও সড়কে ছড়িয়ে আছে প্লাস্টিক পণ্যের কাঁচামাল, পারফিউম তৈরির উপকরণ, আর এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এছাড়া রাসায়নিকের গুদাম সরানোর উদ্যোগও দ্রুত চাইছেন তারা। আমরা চাই যে এগুলো বন্ধ হোক, অনুমোদন ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য এখানে যেমন না করতে পারে। প্রশাসন যদি ভালো মতো দেখে, যেগুলি আনঅথরাইজ আছে, এদেরকে যদি পারমিশন না দেয়, তাহলে এরা এখানে ব্যবসা করতে পারে না। ঢাকার গণবসতির ভিতরে আমরা বিষাক্ত দ্রব্যের গোডাউন আমরা চাই না।
তবে ওয়াহিদ মেনশনের গুদাম মালিকদের দাবি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সেই ব্যবসা করছেন তারা। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে সকলে এখানে ব্যবসা করতেছে। এখানে একটা দোকান করতে পরিবেশের ছাড়পত্রের প্রয়োজন হয় না, বাট এটা যে আপনার ফায়ার সার্ভিসের ছাড়পত্রের দরকার হবে এটা ম্যান্ডেটরি ছিল না। তবে দক্ষিণ ঢাকার মেয়র হুঁশিয়ার করেছেন পুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল গুদাম থাকবে না। 7 থেকে 8 দিন পূর্বে আমরা আলাপ করেছি, আলোচনা করেছি, আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম এই এলাকায় কোনোভাবেই কেমিক্যাল গোডাউন রাখা যাবে না। চকবাজারের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনা থেকে আবারও শিখলাম যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব, আরও মনোযোগী হব, মনোনিবেশ করব। এদিকে চুরিহাট্টার ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। নিহতদের মধ্যে যারা শ্রমিক তাদের 1 লাখ টাকা আর আহতদের 50,000 টাকা করে সহায়তা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় রাষ্ট্রপতি এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। অন্যদিকে চকবাজারের আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীও। চকবাজারে অগ্নিদগ্ধদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর এই ঘটনায় নিহতদের মধ্যে যারা শ্রমিক তাদের পরিবারের জন্য 1 লাখ এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। সিলেটে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা মেডিকেল সহ কয়েকটি হাসপাতালকে রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রম প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান। এদিকে বৃহস্পতিবার সকালে চকবাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আশ্বাস দেন, হতাহতের ক্ষতিপূরণের পাশাপাশি তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে। হতাহতদের আর্থিক সহায়তার পাশাপাশি নিহত শ্রমিকদের দাফনে ত্রাণ মন্ত্রণালয় থেকে 20,000 টাকা করে দেয়া হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আমাদের সকলের এখন চিন্তার বিষয় যে এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ঢাকা মেডিকেল কলেজে আমরা 40-50 জন রোগী, 100 জন রোগী আমরা চিকিৎসা দিতে পারি। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চিকিৎসার কোনো সমস্যা নাই। অন্যান্য হাসপাতাল সেলিমুল্লাহ এবং মুগদা সেখানেও আমরা বলে দিয়েছি যে ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য। সরকারের দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণেই চকবাজারের প্রাণহানি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে বেশি আছে। আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষ জীবন হারাচ্ছে এই সরকারের আপনার রেসপন্স দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এবং তাদের অব্যবস্থার কারণে। কারণ রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনা করার কোনো ইচ্ছে তো তাদের নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যে কোনোভাবেই টিকে থাকা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে বিল্লাল বলেছেন, জাটিয়া ইউনিয়নের কিছু অঞ্চল অবকাঠামো দিক দিয়ে অনুন্নত থাকার কারণে মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ইউনিয়নের জনগণের খুবই কষ্ট হচ্ছে, তাই সরকারের দৃষ্টি কামনা করছে। ধন্যবাদ আপনাদের পাঠানো চিঠির জন্য। শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। তার আগে জানাচ্ছি শিরোনাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।